নরসিংদীতে কিশোরী ধর্ষণ হত্যার মূল আসামি নুরা গাজীপুরে গ্রেপ্তার। ঘটনা ধামাচাপা দেয়ায় বিএনপির আলী মেম্বার বহিষ্কার। পাক আফগান যুদ্ধে কারো পক্ষে নয় বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি। অভ্যুত্থানের গর্ভ থেকে জন্ম নেয় এনসিপির 1 বছর, নিজেদের শক্তিশালী করাই মূল লক্ষ্য বলছেন দলটির নেতারা। সিন্ডিকেটের কবলে মালয়েশিয়া কুয়েতের শ্রমবাজার, 2 থেকে 5 গুণ বেশি অর্থ আদায়, ক্ষতিগ্রস্ত অভিবাসন প্রত্যাশীরা। এইগুলাকে ওভারনাইট আপনি পারবেন না, তবে এটাই আমাদের চ্যালেঞ্জ। 297 তালেবান হত্যা ও 74 ঘাঁটি ধ্বংসের দাবি পাকিস্তানের। 55 পাক সেনা নিহতের কথা বলছে আফগানিস্তান, আলোচনা চায় কাবুল। দেখছেন এখন সকাল, সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। নরসিংদীতে কিশোরী ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে পিতার কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নুরাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়াও আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে ময়মনসিংহের গৌরীপুর থেকে। এ নিয়ে মোট গ্রেপ্তার করা হলো 7 জনকে। অন্যদিকে ঘটনা ধামাচাপা দেওয়ার ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলী মেম্বারকে বহিষ্কার করেছে বিএনপি। বিস্তারিত প্রতিবেদনে। দিনভর অভিযানের পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল নরসিংদীর মাধবদীতে আলোচিত কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত নুরা। গাজীপুরের মাওনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এছাড়া আরেক অভিযুক্ত হযরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর থেকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত নুরা ও হযরত আলীকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। আরো 2 জন কি গ্রেপ্তার আছে নুরা সহ? হ্যাঁ ভাই, নুরা হচ্ছে গাজীপুর মাওনা, হযরত আলী হচ্ছে আপনার গৌরীপুর ময়মনসিংহ। তাইলে মোট 7 জন গ্রেপ্তার। এদিকে অপরাধীদের বিচার না করেই ঘটনা ধামাচাপা ও ভুক্তভোগীর পরিবারকে গ্রাম ছাড়তে চাপ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলী আহমেদ মেম্বারকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। এর আগে সকালের দিকে হত্যার ঘটনা তদন্তে ঘটনাস্থল ও মাধবদী থানা পরিদর্শন করেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক। এই সময় বাকিদের গ্রেপ্তারে জোরালো অভিযানের কথা জানান তিনি। পুলিশ গতকাল যখন তাদের নজরে এই ঘটনাটি আসে এবং তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা নিচ্ছে এবং এজাহার হয়েছে, এজাহারে 9 জন আসামি করা হয়েছে, এই ধর্ষক হিসেবে 4 জন এবং সালিশকারী হিসেবে 5 জন। এদিকে অপরাধীরা যে দলেরই হোক 48 ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন এবং জড়িতদের পক্ষে কোনো আইনজীবীকে না দাঁড়ানোর আহ্বান জানান বিএনপির সংসদ সদস্য খায়রুল কবির খোকন। আমি বলছি 48 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এইটা যেই দলের হোক, যেই মতেরই হোক, যত প্রভাবশালী হোক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাদের ব্যাপারে জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের আইনজীবী সমিতির সভাপতি এবং আমাদের যে পিপি রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়েছি যে এই নৃশংস নিষ্ঠুর এই হত্যাকাণ্ড এবং এই রেপের সাথে যারা জড়িত, তারা যাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে, তাদেরকে যেন কোনো আইনি সহায়তা দেওয়া না হয়। হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে বিকেলে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ। 6 জন নারীকে এখন নরসিংদী। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন জানিয়েছে পাকিস্তান, সৌদি সহ বেশ কয়েকটি মুসলিম দেশ। ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জেদ্দা সফরের আমন্ত্রণ জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ওআইসির বৈঠকে ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। বিস্তারিত প্রতিবেদনে। দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম সফরে সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ফিলিস্তিন ইস্যুতে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে জরুরি বৈঠকে অংশ নেন তিনি। এ সময় অংশগ্রহণকারী নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান।
তাদের আশা, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করবে বাংলাদেশ, গতি আসবে উন্নয়নমূলক কাজে। সৌদি আরবের জেদ্দায় ওআইসি সচিবালয়ে ৫৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন এবং আন্তর্জাতিক আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশ ১৯৬৭ পূর্ব সীমান্ত ও পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছে। Bangladesh remains committed to strengthening cooperation with all member states, particularly of OIC, particularly our brothers and sisters across the Muslim Ummah. Mr. Chair, we have assembled at a critical moment to express our unwavering solidarity with the oppressed people of Palestine in the face of yet another unilateral and unlawful measure by the Israeli authorities. এদিকে ওআইসি সম্মেলনের সাইডলাইনে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করেন ডক্টর খলিলুর রহমান। এ সময় তারা জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদের নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন জানান। সাইডলাইনের এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে জেদ্দা সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। লাইবা জান্নাত, এখন, ঢাকা। এদিকে জেদ্দায় ওআইসি সম্মেলন শেষে দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ দুঃখজনক, এ বিষয়ে প্রকাশ্যে কোনো অবস্থান নেবে না বাংলাদেশ। রাত 12:15টার দিকে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনের পক্ষে সবসময় অবস্থান নেবে বাংলাদেশ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম কোনো দেশ সফর করবেন, এখনও সেই বিষয়ে চূড়ান্ত হয়নি বলে জানান ডক্টর খলিলুর রহমান। প্যালেস্টিনিয়ানদের যে ইনঅ্যালিয়েনেবল রাইটস টু স্টেটহুড, সেটার ব্যাপারে আমাদের যে চিরকালের শুরু থেকে বাংলাদেশের জন্মলগ্ন থেকে যে আমাদের অবস্থান, সেই দৃঢ় অবস্থান থাকবে। প্যালেস্টাইনের প্রশ্নে আমাদের অবস্থান দ্ব্যর্থহীন এবং কোনোভাবে কোনো পরিবর্তন হবে না। এটা একটু দুঃখজনক ব্যাপার। আমরা প্রকাশ্যে এই বিষয়ে কিছু বলছি না। আমরা আমাদের মতন করে বন্ধুদের বোঝানোর চেষ্টা করছি যে এ ধরনের যুদ্ধ কারোর জন্য মঙ্গলকর নয়। প্রতিষ্ঠার 1 বছর পার করেছে অভ্যুত্থানের গর্ভ থেকে জন্ম নেয়া রাজনৈতিক দল এনসিপি। প্রথম জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জিতেছে 6টি আসনে। 30টি আসনের প্রার্থী মিলে ভোট পেয়েছে 3.5%। রাজনৈতিক পথ পরিক্রমায় নিজেদের স্বকীয় পরিচয় শক্তিশালী করাই আগামীর লক্ষ্য নির্ধারণ করছে দলের কেন্দ্রীয় নেতারা। হোসেন জাহিদের প্রতিবেদন। বাংলাদেশ গড়তে রাজপথে আসছে নতুন রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি। গত বছরের 28 ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে বৃহৎ সমাবেশের মাধ্যমে রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে এনসিপি। শুরুর দিনটা যতটা রঙিন ছিল, 1 বছরের সামগ্রিক যাত্রায় তার কতটা রং হারালো নাকি কাঙ্ক্ষিত পথেই চলছে, সেই সমীকরণ মেলাচ্ছেন দলটির নেতারা। 1 বছরে প্রথম কোনো বড় সংকটে পড়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের শর্ত পূরণে। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা পাওয়া না পাওয়ার দোলাচলে ইসির সাথে বেশ জটিলতায় পড়ে তারা। তবে সে পর্ব শাপলাকলিতে উতরে গেলেও জামায়াতের সাথে নির্বাচনী জোট গঠন কেন্দ্র করে দল ছাড়েন আলোচিত অনেকেই। এখন জোটের লাভ ক্ষতির খতিয়ান মেলাতে গিয়ে দলটির নেতারা বলছেন, স্বকীয় রাজনীতি গঠনে কিছুটা ঘাটতি তৈরি হলেও সফলতাও কম নয়। সুবিধা অসুবিধা দুইটিই হয়েছে। আমরা সারা দেশে শাপলাকুলি প্রার্থী দিতে পারিনি, এটা জোটের কারণে আমাদের একটা সুযোগ হারিয়েছি। কিন্তু জোট থাকার কারণে আমরা 30টা আসনে খুব ভালো ফাইট দিতে পেরেছি। 6টা আসনে বিজয় সম্ভব হয়েছে জোট থাকার কারণে। আমরা খুব অল্প সময়ে যতটুকু মানুষের কাছে আমরা পৌঁছাতে পেরেছি, সামনের দিনগুলোতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি জনগণের যে আস্থা এবং বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, তাতে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার সক্রিয় যে ধারা আছে, সেই ধারায় আমরা আমাদের রাজনীতি পরিচালনা করব। আত্মসমালোচনা করতে গিয়ে এনসিপির নেতাদের সরল স্বীকারোক্তি, অভিজ্ঞতার এখনও অনেক ঘাটতি আছে তাদের। একেবারে তৃণমূল পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে আমাদের কিছুটা ঘাটতি হয়েছে। এখানে আমাদের অনভিজ্ঞতা বা সীমাবদ্ধতা ছিল। আমাদের কিছু আক্ষেপ আছে, কিছু সীমাবদ্ধতা আছে, সেটা স্বীকার করেই সেগুলোকে অ্যাড্রেস করেই আমরা আমাদের নতুন কার্যক্রমগুলো নিচ্ছি।
আগামীর রাজনীতিতে প্রতিপক্ষ হিসেবে একদিকে বিএনপিকে মোকাবেলা করবে এনসিপি, অপরদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফেরানোর যেকোনো উদ্যোগের বিরোধিতাও জারি রাখবে তারা, অভিমত এনসিপি নেতাদের। এই রাজনীতিটা বাংলাদেশে অবশ্যই এই অপরাধের বিরোধী রাজনীতি হবে, অপরাধীদের বিরোধী রাজনীতি হবে। আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার ওই প্রাসঙ্গিকতা থাকতে পারে না। যখন দেখব যে বাংলাদেশের স্বার্থ, জনগণের স্বার্থ বিরোধী অবস্থান বিএনপি নিচ্ছে, অন্য যে কোনো দল নিচ্ছে, আমরা এটার বিরুদ্ধে যেমন সংসদে কথা বলবো, আমরা রাজপথেও কথা বলবো। আপাতত সামনের স্থানীয় নির্বাচনে এনসিপি একক শক্তি হিসেবে আবির্ভূত হবে এমন প্রত্যাশাও রয়েছে দলের নেতাদের। আমরা তো যাত্রা শুরু করেছি, তারপরও আমরা শিখছি, আমরা আমাদের সীমাবদ্ধতাগুলোকে অ্যাড্রেস করে সংশোধনও করছি। হোসেন জাহিদ, এখন, ঢাকা। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাতে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে 6 বছরের এক কন্যা শিশু নিহতের ঘটনায় সমবেদনা জানাতে এসে এমন মন্তব্য করেন তিনি। তো শিশুর বাসায় গিয়ে নাহিদ আরও বলেন, হত্যাকারী যত প্রভাবশালী হোক তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। এদিকে রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিকভাবে অপসারণের দাবি জানিয়ে সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংস্কারের বিষয়ে বিরোধী দল ভূমিকা রাখবে বলে এক প্রশ্নের জবাবে জানান নাহিদ ইসলাম। এই যে কন্যা শিশু হত্যা হয়েছে, এই হত্যার বিচার আমরা নিশ্চিত করব যে কোনো মূল্যে। শাপলাকলি দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কারণে সারা দেশের বিভিন্ন জায়গায় নেতা কর্মী সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর, হামলা চলমান আছে এখন পর্যন্ত। ফলে আইন শৃঙ্খলার পরিবেশ নিয়ে আমরা কোনোভাবে সন্তুষ্ট নই। সিন্ডিকেটের কবলে পড়ে হুমকির মুখে মালয়েশিয়া, কুয়েত সহ বেশ কয়েকটি দেশের বাংলাদেশের শ্রমবাজার। সরকারি খরচের চেয়ে দ্বিগুণ থেকে 5 গুণ বেশি টাকা আদায়, ক্ষতিগ্রস্ত অভিবাসন প্রত্যাশী প্রান্তিক জনগোষ্ঠী। রাতারাতি সিন্ডিকেট ভাঙা না গেলেও এই প্রথা বের হয়ে প্রথা থেকে আসা চ্যালেঞ্জগুলোকে হিসেব দেখেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। শ্রমবাজারের সিন্ডিকেট নিয়ে কামরুল হাসান জনের 2 পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন আজ। কুয়েত যেতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ঢাকায় এসে এক সপ্তাহ ধরে ঘুরছেন ভোলার মোহাম্মদ শরীফ। গাড়ি চালক ভিসায় দেশটিতে যেতে দালালের হাতে তুলে দিয়েছেন 6,70,000 টাকা। যদিও দেশটিতে যেতে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় 1,06,000 টাকার মতো। তৃতীয় পক্ষ হিসেবে ঢাকার একটি এজেন্সি তার কাগজপত্র তৈরি সহ বিমান টিকিট করে দেওয়ার কথা। 3 মাস পেরিয়ে গেলেও গন্তব্যের যাত্রা এখনো অনিশ্চিত তার। বলতেছে টিকিট দিবে, টিকিটটা আমি এক জায়গায় চেক করাইছি, করানোর পরে দেখি টিকিটটা আপনার শো করে না অনলাইনে। বেসরকারি গবেষণা সংস্থা রামরুর তথ্য বলছে, কুয়েতের শ্রমবাজারে ঢুকে পড়েছে সিন্ডিকেট প্রথা। 17টি রিক্রুটিং এজেন্সি দীর্ঘদিন দেশটিতে কর্মী পাঠানোর কাজ করছে, আদায় করছে অতিরিক্ত টাকা। 2018 থেকে 2025 সাল পর্যন্ত 1,34,000 কর্মী থেকে প্রায় 30 থেকে 37 মিলিয়ন ডলার অন্যায়ভাবে আদায়ের অভিযোগও উঠেছে দুদকে। মালয়েশিয়ায় প্রথমে 10, পরে 25, সর্বশেষ 101টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট তৈরি হয়। এই সিন্ডিকেট সদস্যদের বাড়তি অর্থ আদায়ের কারণে অভিবাসন ব্যয় দাঁড়ায় 3.5 থেকে 5 লাখ টাকায়, অথচ সরকার নির্ধারিত ব্যয় ছিল মাত্র 89,000 টাকা। এটা কিন্তু সিঙ্গাপুরের ক্ষেত্রেও কিন্তু আমরা অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, কর্মীদের ভিসা প্রাপ্তিতে কেনাবেচা ও হাত বদলের কারণে ব্যয় বাড়ছে। মালয়েশিয়ার সিন্ডিকেট এক্ষেত্রে স্পষ্ট হলেও অধরা থেকে যাচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজার নিয়ন্ত্রণ করা দালাল চক্র। সিন্ডিকেটের ফলে যেমন মানে দেশের জন্য ক্ষতি হচ্ছে, আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার তারা নিজেরাও কিন্তু অনেকগুলো সমস্যার মধ্যে পড়ছে, যেটা আমি বলেছি হাই মাইগ্রেশন কস্ট, এক্সপ্লয়টেশন, তাদের রাইটস ভায়োলেশন হচ্ছে, পরিবার সাফার হচ্ছে। এখানে একটা গোষ্ঠী একটা কোটারি স্বার্থ সংরক্ষণের জন্য তারা সিন্ডিকেট করে, এর সাথে অনেকগুলো মহল জড়িত থাকে। এমনকি সরকারেরও কিছু কিছু জায়গা থেকে তারা এই সুযোগটা লাভ করে অন্যায়ভাবে। হঠাৎ করে এই সিন্ডিকেট নির্মূল সম্ভব নয়, তবে এই প্রথা থেকে বের হয়ে আসাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। এটা এখন বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রে সিন্ডিকেট। আমরা আসল রুটে যাব, আমরা কিভাবে এইসব জায়গা থেকে বেরিয়ে আসা যায়। এইগুলাকে ওভারনাইট আপনি পারবেন না, তবে এটাই আমাদের চ্যালেঞ্জ।
অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন এই খাতের স্থিতিশীলতা ফেরাতে সিন্ডিকেট প্রথা ভেঙে দিতে হবে, ব্যয় কমিয়ে এনে কর্মীদের মর্যাদাপূর্ণ কাজের নিশ্চয়তা দিতে হবে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার দুপুরে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা জেলার আশাশুনিতে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.4। হঠাৎ কম্পনে ছড়িয়ে পড়ে আতঙ্ক, তবে বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিস্তারিত প্রতিবেদনে। শুক্রবার দুপুর 1:52 কয়েক সেকেন্ডের তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে ঘরবাড়ি। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়, তবে তীব্রতা বেশি ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরায়। তাই কম্পনের পরই অনেকেই বাসা ও মসজিদ থেকে দৌড়ে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নেন। জেলার আশাশুনির আনুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভবনের দেয়ালে ফাটল দেখা গেছে। এছাড়া তালা উপজেলার একটি মাটির ঘর আংশিক ধসে পড়ে কয়েকজন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। 28 বছর আমার লাইফে আমি এরকম ভূমিকম্প দেখিনি। আমি যখন গাড়ি চালাচ্ছিলাম দেখলাম গাড়ি বাদ থেকে আমাকে ফেলে যাচ্ছে, লোকজন তখন সব সাইড চলে যাচ্ছে। আতঙ্ক বিরাজ, মানে কি মসজিদ ইমাম সাহেব পর্যন্ত কান্নাকাটি বাতাইতেছে, সালাম না ফেলে মসজিদ থেকে বাইরে গেছি আমরা সবাই। সবকিছু কাঁপছিল, মানে ঘরের ভিতরে সবকিছু কাঁপছিল। তারপরে আপনার এই যে দরজা আছে, দরজাগুলো সব কাঁপতেছিল, মানুষ অনেক আতঙ্কিত হয়ে গেছিল। নামাজ পড়া অবস্থায় ভূমিকম্প হয়েছে। এরপর হওয়ার পরে আমরা মানে ভূমিকম্প এমনভাবে হয়েছে যে আমার জীবনে কখনো এরকম ভূমিকম্প দেখিনি। আমি হওয়ার পরে এবার আমি সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে বাড়ি চলে আসি। আবহাওয়া অফিস জানায় 5.4 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে কোথাও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আমাদের 7টা উপজেলায় যে ফায়ার স্টেশন আছে, কোনো উপজেলাতেই এরকম কোনো সংবাদ আসে নাই যে কোথাও একটা বিল্ডিং ভেঙে পড়ছে, হেলে গেছে বা কেউ আটকা পড়ে আছে, উদ্ধার করতে হবে, এরকম কোনো মেসেজ আমাদের কাছে আসে নাই। পরপর কয়েকটি ভূমিকম্পে উদ্বেগ বাড়ছে উপকূলবাসীর মধ্যে। কিছুদিন আগেও সাতক্ষীরার কলারোয়ায় 4.1 মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। তবে প্রশাসন বলছে আতঙ্ক নয়, সচেতন থাকা এখন সবচেয়ে জরুরি। এখন সাতক্ষীরা। কবিতা পড়ে কে? প্রশ্নটা এখনো তাড়া করে ফেলে অনেক কবিকে। তবু সব সংশয় পেরিয়ে অমর একুশে বইমেলায় নতুন কাব্যগ্রন্থ হাতে পাঠকের অপেক্ষায় কবিরা। পাঠাভ্যাস বদলেছে, ডিজিটালের ভিড়ে কবিতা কিছুটা কোণঠাসা। তবু আন্দোলন, প্রেম আর প্রতিবাদের ভাষা হয়ে কবিতা বেঁচে আছে সময়ের মাঝেই। বইমেলা ঘুরে কবিদের গল্প জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। ভালোবেসে যদি কেউ কিছু দেয়, হাসি মুখে তা নিয়ে নিতে হয়। কবিতা পড়ে কে? পরিবার জিজ্ঞেস করে, বই কি বিক্রি হয়? কেউ কি শোনে তোমার কবিতা? করোনা মুক্তালো অবহেলা। তবুও কবিরা লিখে যান, কারণ কবির কাছে কবিতা পেশা নয়, বেঁচে থাকার উপায় আর সময়কে মনে রাখার। সবে শুরু হওয়ায় এখনও তেমন জমে ওঠেনি অমর একুশে বইমেলা। তাই স্টলের সামনে পাঠক লেখকের ভিড়ের অপেক্ষায় কবিরা। অনেক কবি বলেন, সময় বদলেছে, পাঠের অভ্যাসও বদলেছে। আগের মতো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাব্যগ্রন্থ কেনার দৃশ্য এখন কম দেখা যায়। সামাজিক মাধ্যমের ভিড়ে কবিতা যেন একটু কোণঠাসা, তবুও তারা থেমে নেই। ছোট প্রকাশনা, লিটল ম্যাগ, নিজস্ব উদ্যোগে বই, সব মিলিয়ে কবিরা এখনও লিখে যাচ্ছেন সময়ের ভাষা। আগের থেকে আপডেট হইতে প্রযুক্তি অনেকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লেখক যারা সুরকার, গীতিকার আছে, তাদের আপনার অর্থনৈতিক উন্নতিটা হয়নি। প্রকাশক ও কবিদের অভিমত, কবিতার পাঠক কমে যাওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত ডিজিটাল বিনোদনের বিস্তার, দ্বিতীয়ত কবিতাকে অনেকেই কঠিন বা বোঝা কঠিন বলে মনে করেন। জ্ঞানীগুণী যারা আছেন তাদেরকে অন্ততপক্ষে এই জিনিসটা খেয়াল করতে হবে, আমরা যদি বই পড়ার অভ্যাস না করি তাহলে কিন্তু আমাদের ভাষা, সংস্কৃতি এবং সাহিত্য হারিয়ে যাবে। অনেক কবি ও প্রকাশক বলছেন, তরুণদের কাছে পৌঁছাতে হলে ভাষাকে হতে হবে সহজ, প্রাসঙ্গিক ও সময় সচেতন। সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগানোর পাশাপাশি লাইভ আবৃত্তি, ওপেন মাইক সেশন আয়োজন রাখতে পারে ভূমিকা। কবি জীবনানন্দ দাশকেও দেখা যায় যে তিনি সমসাময়িক যে জনপ্রিয়তা ছিলেন, তার মৃত্যুর পরে তিনি অধিক বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন সকল পাঠকের কাছে। তো তরুণদের জায়গা থেকে যে আমাদের এখন সোশ্যাল মিডিয়ায় প্রথম জায়গা, যে পাঠককে ক্যাচ করার যে প্রথম প্ল্যাটফর্ম, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সবচেয়ে বেশি সম্ভব।
বাংলার ইতিহাসে কবিতা কেবল সাহিত্য নয়, এটি আন্দোলনের ভাষা, প্রেমের ভাষা, প্রতিবাদের ভাষা। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম সব জায়গায় কবিতাই ছিল উচ্চারণের শক্তি। তাই কবিতা এই জাতির শিরায় শিরায় মিশে আছে বলছেন কবিরা। নদী এবং নদীর তীর সম্পর্কটা কেমন, ঠিক সেরকম বাঙালির সঙ্গে তার কবিতা সত্তার জীবনটা এইভাবে জড়ে আছে। যেমন আমরা চর্যাপদ থেকে কবিতা পড়েছি, তারপর হচ্ছে যে সমসাময়িককালে স্বাধীনতা উত্তরকালে তার আগে রবীন্দ্রনাথ কবিতা পড়েছি, কাজী নজরুল ইসলামের কবিতা পড়েছি, তারপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শামসুর রহমানের কবিতা, নির্মলেন্দু গুণের কবিতা, সৈয়দ শামসুল হকের কবিতা আমাদেরকে প্রলুব্ধ করেছে, আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তাই পাঠক কমলেও কিংবা বাজার ছোট হলেও কবিরা বিশ্বাস করেন যতদিন ভাষা থাকবে ততদিন কবিতাও বেঁচে থাকবে মানুষের ভেতরে, নিঃশব্দে, অনির্বাণ হয়ে। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা। শীতের জড়তা কাটিয়ে নতুন রূপে সেজেছে বসন্তের প্রকৃতি। রঙিন প্রকৃতি আর ঝিরিঝিরি বাতাসে ভেসে বেড়ানো ফুলের সুবাস বসন্তের বার্তা দিলেও জেঁকে বসেছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। পরিবেশ রক্ষায় সচেতনতার আহ্বান প্রকৃতি প্রেমীদের। সাইফুল সাগরের ছবিতে রাজীব সালিমের প্রতিবেদন। শীতের জরাজীর্ণতা ঝেড়ে ফেলে নির্জীব নিষ্প্রাণ প্রকৃতি সেজেছে বর্ণিল সাজে। গাছে গাছে ছেয়ে গেছে সবুজ কচি পাতা, চলছে শিমুল পলাশ সহ নানা ফুলের রঙের উৎসব। প্রকৃতিতে বসন্ত এসেছে। ষড়ঋতুর প্রকৃতিতে প্রতিটি ঋতুতেই থাকে ভিন্ন ভিন্ন চমক। হাড় কাঁপানো শীত আর প্রচণ্ড গরমের মাঝামাঝি এই নাতিশীতোষ্ণ সময়ে মন দোলে প্রশান্তির আলতো বাতাসে। কদিন আগে শীতে বিবর্ণ হয়ে যাওয়া প্রকৃতি ঋতুরাজ বসন্তের ছোঁয়ায় সজীব হয়েছে, নিজেকে মেলে ধরেছে সবচেয়ে সুন্দর রূপে। বাংলা প্রকৃতিতে মধুমাস আসবে, তাই আম, জাম, লিচু সহ বাহারি সব ফলের গাছে মুকুল এসেছে। উপযুক্ত আবহাওয়া পেয়ে চাষের ফুলও ফুটেছে অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি। নাতিশীতোষ্ণ আবহাওয়া, রঙিন প্রকৃতি আর ঝিরিঝিরি বাতাসে ছড়ানো ফুলের মিষ্টি গন্ধে মাতোয়ারা মন। আমের মুকুল বের হয়েছে, আমের ফুল, কাঞ্চন ফুল, বিভিন্ন রকমের ধরনের ফুল। বসন্ত মাসকে আসলে ঘিরে মনটা সবসময় ফুরফুরেই থাকে মানুষের। এই সময়টাতে চন্দ্রমল্লিকা, তারপরে হচ্ছে জারবেরা, তারপরে থাই গোলাপ, লাল গোলাপ, এই সমস্ত ফুলগুলো ফুটে থাকে। বসন্ত এলেই বারে পাখপাখালির বিচরণও। নজরে পড়ে নানা জাতের পাখি, তাদের কলকাকলি কানে এলেও সহজে দেখা মেলে না বসন্তের দূত কোকিলের। আগে আমরা বুঝতে পারতাম যে বসন্ত যখন আসছে বা আসি আসি করছে, ওই সময় থেকেই কোকিল একবার দুবার করে মানে ওরা ডাকতো আর কি। এখন সেটা একদমই দেখা যায় না। কোকিল খুব নিভৃতচারী একটি পাখি, এ শব্দ পছন্দ করে না। শহরের ব্যস্ত কোলাহল এবং সব জায়গায় এই যে যন্ত্র এবং শব্দ দূষণ, এর ফলে কোকিল কমে গিয়েছে। ঋতুচক্রের হিসেব অনুযায়ী প্রকৃতিতে বসন্তকাল এলেও জলবায়ু পরিবর্তনের কারণে সময় মতো ঋতু পরিবর্তন হচ্ছে না। প্রকৃতি বসন্তের রূপ ধারণ করলেও এখনো অনুপস্থিত ঋতুর অন্যান্য বৈশিষ্ট্য। বসন্তকাল আসলে যে পাখপাখালি, পাখির ডাক, কিচিরমিচির এবং গাছের যে আড়মোড়া দিয়ে গাছের ফুল ফোটা, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এটা আসলে এই জলবায়ু পরিবর্তনের একটা ফল। প্রকৃতি প্রেমীদের প্রত্যাশা, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতন হোক প্রতিটি মানুষ। পর্যাপ্ত জলাশয় ও বনায়নে বেঁচে থাকুক বাংলার ষড়ঋতু। রাজীব সেলিম, এখন, বগুড়া। রমজানের সরবরাহ পর্যাপ্ত থাকায় পটুয়াখালীতে প্রকারভেদে সবজির দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 7 টাকা। এ নিয়ে আরও জানাতে জেলার কলাপাড়ার পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, একটু জানাবেন বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রমজানের শুরুতে সবজির যে দাম একটু চড়া হয়ে উঠেছিল, কেননা তখন কিন্তু ভোক্তা পর্যায়ে চাহিদা বেশি ছিল সরবরাহের
তুলনায়, সে কারণেই দামটা একটু চড়া ছিল। কিন্তু এখন সরবরাহ বেড়েছে এবং ভোক্তা পর্যায়ে সবজির চাহিদা কমেছে, সে কারণেই কিন্তু দামটা অনেকাংশেই কমেছে। যেমন আজকে আমরা পটুয়াখালী কলাপাড়া যে নাচনাপাড়া পাইকারি সবজি বাজার, এখানে আজ 1 কেজি বেগুন বিক্রি হয়েছে 30 টাকা, যেখানে কমেছে 40 টাকা, অর্ধেকের মতোই দাম কমেছে। এবং শসা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, সেটি কমেছে আরও 60 টাকা। তো আরও যে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 120 টাকা, এখানে প্রতি কেজিতে কমেছে 20 টাকা। ফুলকপি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি এবং পাতাকপি বিক্রি হচ্ছে 20 টাকা কেজি। এছাড়া যে গাজর বিক্রি হচ্ছে 40 টাকা প্রতি কেজি, এখানে কেজিতে কমেছে 10 টাকা। লেবু বিক্রি হচ্ছে 50 টাকা হালি, গত সপ্তাহে যা প্রতি পিস বিক্রি হয়েছিল 15 টাকা, এখন সেটি অনেক কমেই প্রতি হালি বিক্রি হচ্ছে মাত্র 50 টাকায়। এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 টাকা, এখানে কমেছে প্রতি কেজিতে 15 টাকা। এবং টমেটো বিক্রি হচ্ছে 25 টাকা কেজি, যা কমেছে প্রতি কেজিতে 15 টাকা, 25 টাকা কেজিতে বেচা বিক্রি হচ্ছে। তো এখানকার যে ক্রেতা তারা বলছেন যে এখন যেহেতু সবজির সরবরাহ বেড়েছে, দামও কমেছে, এতে অনেকের মাঝে স্বস্তি এসেছে। এবং এখানকার যে প্রশাসনের কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে বাজার নিয়ন্ত্রণে, দরদাম নিয়ন্ত্রণে তাদের যথাযথ মনিটরিং এবং ভোক্তা অধিকারের অভিযানের ফলেই কিন্তু দাম নিয়ন্ত্রণে এসেছে। অসাধু ব্যবসায়ীরা চেষ্টা করলেও সেটি পারছে না দাম বাড়িয়ে বেচা বিক্রি করার জন্য। এখানকার যে ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে এখন যে ওনারা যারা সবজি নিয়ে আসছেন উত্তর অঞ্চল থেকে এবং স্থানীয় পর্যায়ের কৃষকদের কাছ থেকে, সে সকল সবজির সরবরাহ বাড়া এবং কৃষক পর্যায়ে সবজির দাম কম থাকায় তারা কমিয়ে বেচে বিক্রি করতে পারছেন। এতে অনেকেই স্বস্তি প্রকাশ করছেন, স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতা। আর প্রশাসন দাবি করছেন তাদের যথাযথ নজরদারিতে দাম নিয়ন্ত্রণে রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন জসিম পারভেজ। জামালপুরে সরিষা চাষে হাসি ফুটছে কৃষকের মুখে। বিস্তীর্ণ চরাঞ্চলে চাষ করা সরিষা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা। উৎপাদন খরচ পুষিয়ে অনেকটা লাভের মুখ দেখছেন চাষিরা। সরিষা উৎপাদন বাড়ানো গেলে সয়াবিন তেলের আমদানি নির্ভরতা কমবে বলে মনে করছে জেলার কৃষি বিভাগ। জুয়েল রানা তথ্য ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। জামালপুরের যমুনা, ব্রহ্মপুত্র সহ বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে সরিষার আবাদ। পরিণত ফলনে ভরে উঠেছে ক্ষেত। উৎপাদিত ফসল ঘরে তুলতে নানা কর্মযজ্ঞে ব্যস্ত সবাই। চরাঞ্চলের মতো জেলার সমতলেও চলছে সরিষা কাটামাড়াই। প্রায় প্রতিটি মাঠে এখন একই দৃশ্য। পুরুষের পাশাপাশি সমানতালে কাজ করছেন নারী শ্রমিকরাও। চাষিরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় বেড়েছে উৎপাদন, পাশাপাশি রোগবালাই কম হওয়ায় কমেছে উৎপাদন খরচও। একর প্রতি 10 থেকে 11,000 টাকা খরচ হয়েছে। আর একরে সরিষা পাইছে 12 মন। এখন হুইরের বাজার ইনশাল্লাহ ভালো, 3,000 থেকে 3200 টাকা বাজার। যদি সার্ভিস সরকার একটু দাম কমায় দিত বা আগের তুলনায় 2 বছর আগের যে দামটা আসলে এই দামটা করে দিত, তাহলে কৃষকের মোটামুটি পোষায়। উৎপাদিত ফসল বিক্রির জন্য হাটবাজারে বেড়েছে সরবরাহ, জমে উঠেছে বেচা বিক্রিও। সাধারণ ক্রেতাদের পাশাপাশি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও কিনছে সরিষা। বর্তমান বাজারে প্রকারভেদে প্রতিমণ সরিষা বিক্রি হচ্ছে 2800 থেকে 3200 টাকা পর্যন্ত। সরিষার প্রকারভেদে 2800 থেকে 3000, 3100 টাকা পর্যন্ত বাজার যাইতেছে। আমাদের জলকার রেটটা একটু বাড়ায় দিত, তাহলে হয়তো বা আমাদের কৃষকের জন্য উপকার হতো, ভালো হতো। উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হলে জেলায় প্রায় 60,000 টন সরিষা থেকে 450 কোটি টাকার বাণিজ্য হবে বলে মনে করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। এবারে গড় ফলন পাচ্ছি 1.37 মেট্রিক টন পার হেক্টর। ফলন খুবই ভালো। আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের সবগুলি সরিষাই উত্তোলন হবে। চলতি বছর জামালপুরে 40,982 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এখন জামালপুর।
মেঘনা নদীতে নাব্য সংকটে হুমকির মুখে ভোলা লক্ষ্মীপুর নৌপথে যান চলাচল। ভোলাঘাট থেকে ডুবোচর এড়িয়ে প্রায় 12 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে লক্ষ্মীপুর ঘাটে। ভোগান্তি এড়াতে দ্রুত নদী ড্রেজিং করার দাবি নৌযান ব্যবহারকারীদের। আর দুর্ভোগ কমাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন অঙ্কুর রায়। ঈদকে সামনে রেখে যাত্রীর চাপ বাড়ল। মেঘনার নাব্য সংকটে আবারও হুমকির মুখে পড়েছে ভোলা লক্ষ্মীপুর নৌরুট। দীর্ঘ অপেক্ষায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা। মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। ইলিশা ঘাট এলাকার কাছে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করেছে। ফলে ভোলা লক্ষ্মীপুর রুটে নৌযানগুলোকে ডুবোচর এড়িয়ে প্রায় 12 কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। প্রায় 45 কিলোমিটার পথ পাড়ি দিতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। অতিরিক্ত সময় লাগায় নষ্ট হয়ে যাচ্ছে দূরপাল্লার যানবাহনে থাকা কাঁচামাল সহ বিভিন্ন পণ্য। তাই মজুচৌধুরীর হাট থেকে ঘাট অপসারণ করে মতিরহাটে স্থানান্তর করলে প্রায় 10 কিলোমিটারের ভোগান্তি কমবে বলে জানান ভুক্তভোগীরা। জোয়ার আসলে যাইতে পারি, আর নয়তো আমরা ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকতে হয়। অনেক অসুস্থ রোগীরে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা যাইতাম আগে লঞ্চ দেয়া, এখন এই ডুবোচরের কারণে আমরা পারি না। লঞ্চ জায়গা আটকে পড়ে, আমার দরকার আধা ঘন্টার আসার জন্য, ওই জায়গা আমার 5 ঘন্টা লেগে যায়। মতিরাট যদি ঘাট আনে সময় লাগবে খালি 1 ঘন্টা। কাটাখাল নামক যে জায়গাটা আছে ওখানে নাব্যতার সঙ্গে চরম আকার ধারণ করছে। এখন শুকনা মৌসুম, ওখানে যে বলগেটগুলো আছে জোয়ারের সময় যে বলগেটগুলো মারাত্মক প্রতিবন্ধক সৃষ্টি করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, যদি তারা এই সমস্যা থেকে আমাদের সমাধান করে দিতে পারে তাহলে আমাদের ফেরি চলাচলটা সুন্দরভাবে চলতে পারবে। এদিকে দুর্ভোগ কমাতে দ্রুত ড্রেজিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস সংশ্লিষ্টদের। সংকটে উত্তরণের জন্য আমরা অবশ্যই চিঠি দিব এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া দরকার ড্রেজিং বিভাগ আমাদের নেবে এবং তার জন্য যদি আমার 1-to-1 কথা বলা লাগে, প্রয়োজনে হেড অফিসে কথা বলা লাগে, সেটা আমি বলবো। যে জায়গায় নাব্যতা সংকট হচ্ছে সেই জায়গাতে বরিশাল অঞ্চল এবং যেটা হচ্ছে আপনার বরিশাল অঞ্চলের ড্রেজিং এবং চট্টগ্রাম অঞ্চলের ড্রেজিং দুইটাই চলমান আছে। ভোলা লক্ষ্মীপুর নৌপথে 4টি রোরো ফেরি ও 10টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। এসব নৌযানের মাধ্যমে প্রতিদিন প্রায় 10,000-এর বেশি যাত্রী চলাচল করেন। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। দেশের বাইরের খবর। একদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তানকে দ্বন্দ্ব সমাধানে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। এদিকে তালেবানের যে কোনো নাশকতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সীমান্তে আফগানিস্তানের হামলার জবাবে অপারেশন গজব লিল হক পরিচালনা করে 297 তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করে পাকিস্তান। বিপরীতে 55 পাক সেনা নিহতের দাবি তালেবানের। বিস্তারিত জানাবেন অর্ণব প্রসাদ। গেল বছরের অক্টোবরের পর আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে পাক আফগান সীমান্ত। প্রতিশোধের আগুন থেকে শুরু হওয়া সংঘাত 5 দিনের মধ্যেই দানা বেঁধেছে সরাসরি যুদ্ধে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের সীমান্ত চৌকিতে হামলা শুরু করে আফগান তালেবানরা। নিহত হন অর্ধশত পাক সেনা। এর জবাবে শুক্রবার ভোরের আলো ফোটার আগেই আফগানিস্তানের 3 সীমান্তবর্তী প্রদেশ কাবুল, কান্দাহার ও পাকতিকায় অপারেশন গজব লিল হক পরিচালনা করে পাকিস্তান সেনাবাহিনী। কাবুলের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করে এক রাতের ব্যবধানেই 2 শতাধিক তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাক সেনাবাহিনী। অর্ধশতের বেশি ঘাঁটিসহ তালেবান সেনাদের ট্যাঙ্ক, আর্টিলারি, যুদ্ধযান গুড়িয়ে দিয়েছে তারা। বিপরীতে পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহরে ড্রোন হামলা চালায় তালেবান যোদ্ধারা। কয়েকজন পাক সেনা অপহরণের দাবিও করে তারা। তবে একদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দ্বন্দ্ব সমাধানে আলোচনায় বসার আহ্বান জানান তালেবান সরকারের মুখপাত্র। بارها ما مذاکرات داشتیم با جانب پاکستانی، بارها با هم نشستیم، موضوعات را گفتگو کرده। অন্যদিকে আফগান তালেবানের যে কোনো নাশকতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তর পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি। এ সময় পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ নিশ্চিত করেন বৃহস্পতিবারের সংঘর্ষে 12 পাক সেনা নিহত হয়েছেন। আফগান তালেবান রেজিম has to make a clear choice. The choice is to choose between TTP, BLA, Daesh, Al-Qaeda, the terrorists and the terrorist organization.
এছাড়া আলাদা এক বিবৃতিতে তালেবান ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর যে কোনো হামলা আরও কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সংঘাত ভুলে কাবুল ও আফগানিস্তানকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ একাধিক দেশ। এছাড়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। পাকিস্তান আফগানিস্তানের নতুন সংঘাতের নেপথ্যে সাম্প্রতিক ইসলামাবাদ সহ পাকিস্তানের বিভিন্ন শহরে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলা ও বিতর্কিত ডুরাল লাইনের স্বীকৃতি। বিশ্লেষকদের অভিমত, চলমান সংঘাতে লাভের চেয়ে ক্ষতির পাল্লা ভারী ইসলামাবাদ ও কাবুল দুই দেশেরই। বিস্তারিত জানাবেন অর্ণব প্রসাদ। 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতাভার গ্রহণ করলে তাদেরকে স্বাগত জানায় তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদের প্রত্যাশা ছিল প্রতিবেশী দেশটির নতুন সরকার পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রাখবে। কিন্তু অল্পদিনের মাঝেই ইসলামাবাদের বন্ধু থেকে শত্রু হয়ে ওঠে তালেবান সরকার। পাকিস্তানের অভিযোগ, দেশটির অভ্যন্তরে একের পর এক সংঘটিত সন্ত্রাসী হামলার জন্য দায়ী আফগানিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক তালেবান বা টিটিপি। এছাড়াও বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় ও প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে কাবুলের বিরুদ্ধে। এসব কারণে প্রায়ই সীমান্তে সংঘাতে জড়ায় দুই দেশ। তবে বৃহস্পতিবারের হামলা আগের সংঘাতের রেকর্ড ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের মত, শুধু টিটিপি বা পাকিস্তানে মাথাচাড়া দিয়ে ওঠা অন্যান্য সন্ত্রাসী সংগঠন নয়, বিতর্কিত ডুরান্ট লাইনও রয়েছে তালেবান ও পাকিস্তানের দ্বন্দ্বের নেপথ্যে। There is of course a long history of grievance between Pakistan and Afghanistan that dates back historically, the most important of which is of course Afghanistan's refusal to accept. তবে চলমান সংঘাতে কার কতটুকু লাভ বা ক্ষতি হবে তাও নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। Both sides have much to lose from this round of hostilities. The Afghan government of course is basically persona non grata in the international community. পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সামরিক শক্তির দিক থেকে যথেষ্ট তারতম্য রয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য সংখ্যা 6 লাখের বেশি হলেও আফগানিস্তানের সেনা সংখ্যা মাত্র 75,000। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। 5 বছর পরে আবারও উত্তাপ ছড়াচ্ছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন। মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে জমে উঠেছে হিসেব নিকেশ। 17 পদের বিপরীতে বিক্রি হয়েছে 36টি মনোনয়নপত্র। সভাপতি পদেই 4 প্রার্থী। তাহলে কি সমঝোতা নাকি ফিরছে ব্যালটের লড়াই? বিস্তারিত জানাবেন ফারহান ইহসান। 5 বছর পর আবারও নির্বাচনকে ঘিরে সরগরম ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার ছিল মনোনয়নপত্র বিতরণের শেষ দিন, আর শেষ দিনে জমে ওঠে নির্বাচন নাটক। ক্লাবের পরিচালনা পর্ষদের মোট 17টি পদের বিপরীতে বিক্রি হয়েছে 36টি মনোনয়নপত্র। সভাপতি পদের একটির জন্য লড়াই নামছেন 4 জন, আর পরিচালক পদে 16টি আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন 32 জন প্রার্থী। প্রথম 3 দিনে সভাপতি পদের জন্য মাত্র একটি মনোনয়নপত্র বিক্রি হলেও শেষ দিনে আসে বড় চমক। আগে থেকেই সভাপতি পদে মনোনয়নপত্র তুলেছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ। শেষ দিনে তার সঙ্গে যোগ দেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক, শওকত আজিজ রাসেল ও সাজেদ এ আদেল। মনোনয়নপত্র এ পর্যন্ত 4 জন নিয়েছে সভাপতির জন্য, আর মেম্বার্সে নিয়েছে 32 জন, ডাইরেক্টর জন্য 32 জন। তো এই 32 আর 4 36। তো আমরা 1 তারিখে বুঝতে পারবো যে কতজন অ্যাপ্লিকেশন করে মনোনয়নপত্র জমা দেন, সেটার উপর ডিপেন্ড করে। মনোনয়নপত্র নেওয়াটা ইম্পর্টেন্ট না। পরিচালক পদের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন পরিচিত মুখ। ফলে 16টি পদের বিপরীতে 32 জন প্রার্থী থাকায় প্রতিদ্বন্দ্বিতা যে জমজমাট হতে যাচ্ছে তা বলাই যায়। একই লোক কিন্তু প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ডাইরেক্টর নিচ্ছে, তো অটোমেটিক্যালি দেখা যাচ্ছে বেশি, কিন্তু ওটা যদি মাইনাস করেন তাহলে আবার লোক হিসাবে কমে যাবে। যেমন রাসেল প্রেসিডেন্ট অ্যাপ্লাই করছে, ডাইরেক্টর করছে, আবার এই সাজিদ তাই করছে। 3 জনই, দ্যাট মিনস 3টা ডাইরেক্টর পোস্ট কিন্তু এক্সট্রা হয়ে গেল, ওর পদে এক্সট্রা হয়ে গেল, 2টি হয়ে গেল। তো ওইদিকে ধরতে হচ্ছে, আমাদের এখানে ধরতে হইতেছে সেই হিসাবে। কিন্তু 3 জন যদি কমন না হতো তাহলে কমে যেত। এখন সব চোখ আগামী 1 মার্চের দিকে। মনোনয়নপত্র জমা দেওয়ার পরই স্পষ্ট হবে সমঝোতার পথে হাঁটবে মোহামেডান, নাকি 5 বছর পর দেখা যাবে ব্যালটের উত্তাপ। সব মিলিয়ে ঐতিহ্যের এই ক্লাব আবারও ফিরছে নির্বাচনী আবহে, যেখানে সিদ্ধান্ত নেবে ভোট কিংবা সমঝোতার সমীকরণ। ফারহান ইহসান, এখন, ঢাকা।
বাংলাদেশ ক্রিকেটে নতুন বার্তা ঐক্যের, সমন্বয়ের আর উন্নয়নের। ক্রিকেট সংশ্লিষ্ট সবার প্রতি একসাথে কাজ করার আহ্বান জানালেন বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ। ফারহান ইনহাসার জানাবেন আরও একটি প্রতিবেদনে। মতিঝিলের হ্যান্ডবল স্টেডিয়ামে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিএসজে। এতে উপস্থিত হয়ে বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ বলেন, ব্যক্তিগত মতভেদ ভুলে ক্রিকেটের স্বার্থে সবাইকে ভালো সম্পর্ক বজায় রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। রাইট ফ্রম দ্য ক্রিকেট বোর্ড, প্লেয়ার্স, জার্নালিস্ট, আপনি যারা আছে ক্রিকেট সংক্রান্ত সবার সাথে একটা সুষম সম্পর্ক থাকা খুবই জরুরি। কেননা আমরা সবার গোল কিন্তু একটাই, একটা গোলে আমরা এগিয়ে যাচ্ছি, বাংলা ক্রিকেটের উন্নতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই সময় ফারুক আহমেদ আরও জানান, আমিনুল হক শুধু ক্রিকেট নয়, সব ফেডারেশনের সঙ্গে একযোগে কাজ করতে চান। ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটার গড়ে তুলতে মাঠের বিকল্প নেই বলেও মন্তব্য করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। শুধুমাত্র বিরাট স্টেডিয়াম দরকার নাই, মাঠ দরকার। এটাও কিন্তু আমরা ক্রিকেট বোর্ডে অ্যালাইন। আমরা মনে হয় যে একটা ভালো উইকেট, একটা ড্রেসিং রুম আর একটা সুন্দর মাঠ আর কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটি যত তাড়াতাড়ি সম্ভব যতগুলো করা যায় ততই আমাদের আসলে প্রত্যন্ত অঞ্চল থেকে যেসব খেলোয়াড় আছে যারা তাদের ট্যালেন্টটা দেখাতে পারেনি তারা ওখান থেকে দেখাবে এবং আস্তে আস্তে এই সিস্টেমের মধ্যে ঢুকে যাবে। এদিকে সাকিব আল হাসানের ফেরার বিষয়ে উঠে আসে সর্বশেষ খবর। দেশের হয়ে কবে মাঠে ফিরছেন তা এখনো স্পষ্ট নয়, তবে বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানান ফারুক। সাকিবের ব্যাপারটা ক্রিকেট বোর্ড থেকে যা যা করার, ওনার যেই মামলার যে কাগজপত্র ওইটা জায়গা মতো দেওয়া আছে, এখন এটা গভর্নমেন্ট ডিসাইড করবে এবং অবশ্যই ওইটা মানে আমরা আমাদের ক্রিকেট বোর্ড থেকে যে কাজটা করা দরকার ওটা করে ফেলেছি আর কি। সব মিলিয়ে বার্তা একটাই, ঐক্য থাকলে এগোবে বাংলাদেশ ক্রিকেট। ফারহান ইহসান, এখন, ঢাকা। এখন সকাল শেষ করবো একটি ভিন্ন রকম খবর দিয়ে। সম্প্রতি জাপানের একটি চিড়িয়াখানায় একটি বানরের ভিডিও ভাইরাল হয়, যেখানে একটি ওরাং ওটাং পুতুলকে জড়িয়ে ধরতে দেখা যায় এই ছোট বানরটিকে। এরপর থেকেই আইকিয়া স্টোরের এই পুতুলটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, ফলে স্টোরগুলোতে বেড়েছে জম্পেশ বিক্রি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। 7 মাস বয়সী ছোট্ট এক বানর পাঞ্চ, যাকে তার মা ফেলে চলে যায়। এরপর থেকে চিড়িয়াখানার কর্মীরাই তার দেখাশোনা করে। পাঞ্চকে নিরাপত্তা বোধ ও সঙ্গ দেওয়ার জন্য তাকে দেয়া হয়েছিল সুইডিশ প্রতিষ্ঠান আইকিয়ার তৈরি একটি ওরাং ওটাং পুতুল। চিড়িয়াখানার কর্মীরা জানান, পাঞ্চ একা হয়ে যাওয়ায় তারা প্রথমে তোয়ালে এবং অন্য কিছু দিয়ে তৈরি পুতুল দিয়ে চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আইকিয়ার এই ওরাংওটাংটি পাঞ্চের পছন্দ হয়। পাঞ্চ যেখানেই যায় পুতুলটিকে সাথে করে নিয়ে যায়, তাকে জড়িয়ে ধরে। আইকিয়ার এই খেলনাটিকে তার মায়ের মতো আঁকড়ে ধরে বানরটি। এই ঘটনা ইন্টারনেটে ছড়িয়ে পড়লে পাঞ্চকে দেখতে অনেক মানুষ চিড়িয়াখানায় ভিড় করছেন। আইকিয়া স্টোরগুলোতে খেলনাটির চাহিদা বেড়ে যায় বহুগুণ। অনেক দেশে স্টোরের সব পুতুল বিক্রি হয়ে গেছে। সিঙ্গাপুরের একটি আইকিয়া দোকানের এক কর্মী জানায়, সোমবার থেকেই এই পুতুলটির স্টক আউট। পাঞ্চের সাথে অন্যান্য বানরের ব্যবহারে কিছুটা পার্থক্য আছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, এটি বানরদের স্বাভাবিক আচরণ। তবে ছোট্ট পাঞ্চ এখন ধীরে ধীরে অন্য বানরদের সাথে মিশতে শিখছে। শাহানা জাহান, এখন, বিশ্ব। এখন সকাল শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো। নরসিংদীতে কিশোরী ধর্ষণ হত্যার মূল আসামি নুরা গাজীপুর থেকে গ্রেপ্তার। ঘটনা ধামাচাপা দেয়ায় বিএনপি নেতা আলী মেম্বার বহিষ্কার। পাক আফগান যুদ্ধে কারো পক্ষে নয় বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। তারেক রহমানের প্রথম বিদেশ সফর চূড়ান্ত হয়নি। অভ্যুত্থানের গর্ভ থেকে জন্ম নেয়া এনসিপির 1 বছর নিজেদের শক্তিশালী করাই মূল লক্ষ্য, বলছেন দলটির নেতারা। সিন্ডিকেটের কবলে মালয়েশিয়া, কুয়েতের শ্রমবাজার 2 থেকে 5 গুণ বেশি অর্থ আদায়ে ক্ষতিগ্রস্ত অভিবাসন প্রত্যাশীরা। এইগুলাকে ওভারনাইট আপনি পারবেন না, তবে আমাদের এটাই আমাদের চ্যালেঞ্জ। 297 তালেবান হত্যা ও 74 ঘাঁটি ধ্বংসের দাবি পাকিস্তানের। 55 পাক সেনা নিহতের কথা বলছে আফগানিস্তান, আলোচনা চায় কাবুল।
এই ছিল এখন সকালে। এখন সকালে ওয়েবসাইটে দেখতে এখন টেলিভিশন ভিজিট করতে হবে এখন.tv, ফেসবুকে দেখতে হবে facebook.com/tv.এখন এই লিঙ্কে, এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করতে হবে youtube.com/c/এখন TV।